পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৬৬। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেছে। এই কয়েকদিনে আহিলের পুরো পৃথিবী যেন আরও ছোট হয়ে এসেছে। সেই পৃথিবীর কেন্দ্র জুড়ে এখন শুধু একজন মানুষ, রিমিশা। ইদানিং রিমিশার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। যখন তখন হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। শুধু শারীরিক অসুস্থতা নয়, তার সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন মুড সুইং। মুহূর্তেই তার মন বদলে যায়। কখনো অকারণে মন খারাপ করে চুপচাপ বসে থাকে, আবার পরের মুহূর্তে ছোট কোনো বিষয় নিয়ে শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে ওঠে। রিমিশা এই অবস্থা আহিলকে যেন ভেতর থেকে অস্থির করে তুলেছে। দিনে ২৪ ঘন্টা তার মনে একটাই চিন্তা ঘুরপাক খায়, রিমিশা ঠিক আছে তো। এক মুহূর্তের জন্য যেন নিশ্চিন্ত হতে পারে না সে। অফিসে থাকলেও বারবার ফোনে খোঁজ নেয়। খুব জরুরি কোনো মিটিং কিংবা একান্ত প্রয়োজনীয় কাজ না থাকলে বাসা থেকেই পুরো অফিসের দায়িত্ব সামলে নেয়। ল্যাপটপ, ফাইল আর অনলাইন মিটিং সব কিছু এখন তার রুম থেকেই পরিচালিত হয়। কারণ তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই, রিমিশার যত্ন। এমন সে চায় না তার অনুপস্থিতিতে রিমিশার শরীর খারাপ হোক আর সে পাশে না থাকুক। এমনকি বাসার প্রয়োজনীয় কোনো জিনিস লাগলেও নিজে বাইরে যাওয়ার পরিবর্তে অনলাইনে অর্ডার করে দেয়। যতটা সম্ভব রিমিশাকে একা না রেখে তার কাছাকাছি থাকাই এখন আহিলের একমাত্র লক্ষ্য। অন্যদিকে রিমিশার আবদারেরও যেন শেষ নেই। কখনো হঠাৎ করে বলে ওঠে এখনই টক কিছু খেতে ইচ্ছে করছে, কিছুক্ষণ পর আবার বলে না টক নয়, মিষ্টি খাবে। আবার কখনো রাত গভীর হয়ে যাওয়ার পর ঘুম ভেঙে বাচ্চাদের মতো আবদার করে বসে, আমার এখন এটা খেতে ইচ্ছে করছে, অথবা ওই খাবারটা বানিয়ে দিন। তার এই হঠাৎ হঠাৎ বদলে যাওয়া ইচ্ছেগুলো কখনোই বিরক্তির কারণ হয় না আহিলের কাছে, বরং প্রতিবারই সে মুখে হাসি নিয়ে রান্নাঘরে চলে যায়। কারণ এসব তার কাছে কোনো ঝামেলা নয়, বরং ভালোবাসারই আরেকটা নাম। পড়াশোনার সময় দীর্ঘদিন একা বাইরে থাকার কারণে রান্নার প্রয়োজনীয় কাজগুলো সে আগেই শিখে নিয়েছিল। আর সেই অভ্যাসটাই যেন সবচেয়ে বেশি কাজে লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আহিলের হাতের রান্না ছাড়া এখন যেন রিমিশার কিছুই ভালো লাগে না। বাসায় অন্য কেউ যত যত্নই করেই রান্না করুক না কেন, রিমিশা ২-১ লোকমা বেশি খেতেই চায় না। কিন্তু আহিল নিজের হাতে কিছু বানিয়ে এনে সামনে রাখলেই মুখে যতই নানা করুক শেষ পর্যন্ত হাসি মুখেই খেয়ে নেয়। এসব ছোট ছোট মুহূর্ত যেন তাদের সম্পর্কটাকে প্রতিদিন আরও গভীর, আরও সুন্দর করে তুলেছে। রিমিশার প্রতিটি আবদার, প্রতিটি অভিমান, প্রতিটি হাসি আর প্রতিটি কষ্টকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে আগলে রাখছে আহিল। এদিকে রাহি আর সুবর্ণার বিয়েরও বেশ কয়েকটা দিন কেটে গেছে। সেদিন হাসপাতালে রাহির হঠাৎ করে দেওয়া প্রস্তাবটা যেন দুই পরিবারের জন্য একেবারে অপ্রত্যাশিত সুখবর হয়ে এসেছিল। পরদিন যখন রাহি আর সুবর্ণা নিজেদের পরিবারের সবাইকে বিষয়টা জানায়, তখন প্রথমে সবাই খানিকটা অবাক হলেও পরের মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে যায়। কারণ এতদিন ধরে দুই পরিবারই একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিল। রাহি আর সুবর্ণা দুজনের কাউকে বিয়েতে রাজি করানো যাচ্ছিল না। তাই হঠাৎ করে যখন শুনল দুজনে নিজেদের ইচ্ছে বিয়ে করতে রাজি হয়েছে, তখন যেন কেউ আর এক মুহূর্ত দেরি করতে চাইল না। সবার মুখে তখন একটাই কথা, এখনই বিয়েটা দিয়ে দাও, পরে যদি আবার কারো মন বদলে যায়। সেই কারণে পরদিন কোনো আড়ম্বর না করে কাজী অফিসে খুব ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর প্রথম প্রথম রাহির ভীষণ অস্বস্তি লাগত। নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব। কিন্তু ধীরে ধীরে সে নিজেকে বদলানোর চেষ্টা করেছে। সে খুব ভালো করে বুঝতে পারে এখন আর সে একা নয়, তার সঙ্গে আরেকটা মানুষের পুরো জীবন জড়িয়ে গেছে। তাই নিজের অতীতকে পেছনে ফেলে নতুন সম্পর্কটাকে সম্মান দেওয়ার জন্য সে আন্তরিকভাবে চেষ্টা করতে থাকে। আর সুবর্ণাও কোনো তাড়াহুড়ো না করে ধৈর্য নিয়ে রাহিকে সময় দিতে থাকে। সে জানে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, সময়ই একদিন সব দূরত্ব মুছে দেয়। বিয়ের নানা আনুষ্ঠানিকতা আর পারিবারিক ব্যস্ততার কারণে সুবর্ণা কয়েকদিন চেম্বারে যেতে পারেনি। তবে আজ ২ দিন হলো সে আবার নিয়মিত রোগী দেখা শুরু করেছে। সবকিছু ধীরে ধীরে আবার আগের ছন্দে ফিরছিল। কিন্তু কেউ জানতো না এই শান্ত পরিবেশের মাঝে সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক পরীক্ষা। সেদিন দুপুরের পর হঠাৎ করে তুষার রাইসাকে নিয়ে সুবর্ণার চেম্বারে আসে। রাইসাকে দেখেই সুবর্ণার অভিজ্ঞ চোখে কিছু একটা অস্বাভাবিক মনে হয়। সে দ্রুত পরীক্ষা নিরীক্ষা শুরু করে। কয়েক মিনিট পর রিপোর্ট আর শারীরিক অবস্থা দেখে তার মুখের হাসিটা একেবারে মিলিয়ে যায়। মুখটা গম্ভীর হয়ে ওঠে। সব উৎকণ্ঠা নিয়ে তার মুখের দিক তাকিয়ে থাকে। সুবর্ণা ধীর গলায় বলল, রাইসার শরীরে অ্যামনিওটিক ফ্লুইড অনেকটাই কমে গেছে। কথাটা শুনে উপস্থিত সবার বুক কেঁপে ওঠে। সে আবার বলল, এই অবস্থায় আর অপেক্ষা করা নিরাপদ হবে না, জরুরি ভিত্তিতে আজই সিজার করতে হবে। তার গলায় ছিল একজন চিকিৎসকের দৃঢ়তা, কিন্তু চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। সে আরও জানালো, ঠিকমতো খাওয়া দাওয়া না করা আর পর্যাপ্ত পানি না খাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো গত 2 দিন ধরে বাচ্চার কোনো মুভমেন্ট হচ্ছে না। আর দেরি করলে মা এবং বাচ্চা দুজনের বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। কথাগুলো শুনে রাইসার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে। তুষার যেন এক মুহূর্তে দিশেহারা হয়ে পড়ল। কিছুক্ষণ আগেও যে মানুষটা হাসি মুখে স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছিল, এখন তার চোখ মুখে শুধুই আতঙ্ক। খবরটা ছড়িয়ে পড়তে দুই পরিবারের সবাই ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই পুরো করিডোর আত্মীয় স্বজন উদ্বিগ্ন মুখে ভরে ওঠে।
সবার শুধু একটাই দোয়া, আল্লাহ যেন মা আর সন্তান দুজনকেই সুস্থ রাখে। কিছুদিন পর তো তারই একই সময় আসবে। রিমেশও হাসপাতালে এসে সব কিছু শুনে একেবারে ভেঙে পড়ে। রাইসার এই অবস্থা দেখে নিজের ভবিষ্যতের কথা মনে পড়ে যায় তার। ভয়ে তার বুক কেঁপে ওঠে। সে বারবার আহিলকে খুঁজতে থাকে। আহিল, তুষার আর মাহির তিনজনে হাসপাতালে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কখনো ব্লাডের ব্যবস্থা করছে, তো কখনো ওষুধপত্র সংগ্রহ করছে, যেন জরুরি মুহূর্তে কোনো কিছুর অভাব না হয়। কেউ কোরআন তিলাওয়াত করছেন, কেউ দুহাত তুলে অশ্রু জলে আল্লাহর কাছে দোয়া করছেন। সবার একটাই প্রার্থনা, এ আল্লাহ সব কিছু সহজ করে দিন। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। অবশেষে হাসপাতালে স্ট্রেচার নিয়ে নার্সরা এসে রাইসাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে শুরু করে। এতক্ষণ শক্ত থাকার অভিনয় করলেও তুষার এবার সব বাঁধ ভেঙে গেল। সে আহিলকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কাপা কণ্ঠে শুধু একটা কথাই বলতে লাগলো, দোস্ত, আমার খুব ভয় লাগছে। রাইসার যদি কিছু হয়ে যায়, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। এদিকে ফরিদা বেগম আর রুমানা বেগম আর নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেন না। দুজনে অঝরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করেন। অপেক্ষা, দুশ্চিন্তা আর আর অপরিসীম প্রার্থনা। কিছুক্ষণের অপেক্ষার পর হঠাৎ করে অপারেশন থিয়েটারের ভেতর থেকে নবজাতক শিশুর কান্না ভেসে এলো। সেই ছোট্ট কান্নার আওয়াজ যেন মুহূর্তেই করিডোর জুড়ে ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের পর অপারেশন থিয়েটারের দরজাটি ধীরে ধীরে খুলে গেল। একজন নার্স সাদা নরম তোয়ালে জড়ানো একরত্তি একটি শিশুকে খুব যত্ন করে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। নার্সকে দেখেই সবাই একসঙ্গে সামনে এগিয়ে এলো। সবচেয়ে আগে ছুটে গেল তুষার। উৎকণ্ঠায় কাপা কণ্ঠে সে জিজ্ঞেস করলো, বাচ্চাটা? নার্স মিষ্টি হেসে বললেন, অভিনন্দন, ছেলেবাবু হয়েছে। কথাটা শোনা মাত্রই সবার মুখে একসঙ্গে উচ্চারিত হলো আলহামদুলিল্লাহ। এক মুহূর্তের জন্য ভারী হয়ে থাকা পরিবেশটা স্বস্তি আর আনন্দ ভরে উঠল। নার্স আবারও আশ্বস্ত করলেন, চিন্তার কোনো কারণ নেই। মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন। এই কথাটা শোনার পর যেন সবার বুকের উপর চাপা পড়ে থাকা বিশাল একটা পাথর নেমে গেল। তুষার কাপা হাতে নিজের ছেলেকে প্রথমবারের মতো কোলে তুলে নিল। ছোট্ট মুখটার দিকে তাকিয়ে তার চোখ বুজে উঠল। এতক্ষণ শক্ত থাকার চেষ্টা করলো, এবার আর নিজেকে সামলাতে পারল না। বুক ভরে ভালোবাসা নিয়ে সে সন্তানের কপালে আলতো করে চুমু এঁকে দিল। এরপর পরিবারের সবাই একে একে শিশুটিকে কোলে নিল। আদর, দোয়া আর ভালোবাসায় ভরে উঠল ছোট্ট নবজাতকটিকে ঘিরে থাকা প্রতিটি মুহূর্ত। রিমিশাও অনেকটা দ্বিধা আর কাঁপা কাঁপা হাতে শিশুটিকে নিজের কোলে নিল। হঠাৎ করেই তার মনে পড়ল, আর মাত্র কয়েক মাস পর তার কোলেও এমনই একটি ছোট্ট প্রাণ আসবে। এই ভাবনাটুকু তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। সে খুব যত্ন করে শিশুটির ছোট্ট হাতের আঙুলে আলতো করে স্পর্শ করল। তার মন ভরে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, যেন চোখ সরাতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর পরিবারের সবাই রিমিশাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বারবার বলতে শুরু করলো, কারণ গত কয়েকদিন ধরে তার শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। রিমিশা অবশ্য কিছুতেই যেতে চাইছিল না। তার ইচ্ছে ছিল রাইসার জ্ঞান ফেরা পর্যন্ত সবার সঙ্গে হাসপাতালেই থাকবে। কিন্তু পরিবারের সবাই একসুরে তাকে বোঝাতে লাগলো, চলো বাসায় যাই, সবাই তো আছেই এখানে। আহিলও খুব নরম গলায় তাকে বুঝিয়ে বলল, কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে খবর দেবে। শেষ পর্যন্ত সবার জোরাজুরিতে কাছে হার মেনে রিমিশা রাজি হলো। আহিল খুব যত্ন করে তাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার পর রিমিশার মনটা যেন হাসপাতালেই পড়েছিল। নতুন অতিথির আগমনের আনন্দ, রাইসার জন্য দুশ্চিন্তা, সব মিলিয়ে তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তবে গাড়ি কিছুটা সামনে এগোতে হঠাৎ করেই তার চোখ গিয়ে আটকাল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ফুচকার স্টলের দিকে। স্টলের সামনে বেশ ভিড়। কেউ দাঁড়িয়ে, কেউ আবার হেসে গল্প করতে করতে ফুচকা খাচ্ছে। টক মিষ্টি তেঁতুলের পানির গন্ধ যেন বাতাসে ভেসে এসে মুহূর্তে রিমিশার জিভে পানি এনে দিল। সে সঙ্গে সঙ্গে আহিলের হাতটা আলতো করে ধরে শিশুসুলভ উৎসাহে বলল, শুনছেন, ওই দোকান থেকে আমাকে ফুচকা এনে দেন না প্লিজ। আহিল একবার দোকানটার দিকে তাকালো, তারপর কোনোরকম চিন্তা না করে মাথা নেড়ে কণ্ঠে বলল, না, একদম না। রিমিশা অবাক হয়ে তার দিকে তাকাতে আহিল আবার বলল, এই অবস্থায় তোমাকে রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার কিছুতেই খেতে দেব না। যদি ফুচকা খেতে ইচ্ছে করে তাহলে চলো কোনো ভালো রেস্টুরেন্টে যাই, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়ায়। কিন্তু রিমিশা আজ যেন কিছুতেই মানার পাত্রী নয়। গর্ভাবস্থার খেয়ালিপান আর হঠাৎ জেগে ওঠা ইচ্ছেটা এতটাই প্রবল যে সে ঠোঁট ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো বলল, না, আমি এখানকার ফুচকাই খাবো, অন্য কোথাও গেলে আর ভালো লাগবে না। তাই সে অভিমানী মুখটা দেখে আহিল অসহায়ের মতো একটা দীর্ঘশ্বাস ফেলল। সে খুব ভালো করেই জানে এই সময় রিমিশার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলা মানেই নতুন করে তাকে মন খারাপ করিয়ে দেওয়া। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে রিমিশাকে নিয়ে ফুচকার স্টলের সামনে গেল। স্টলের সামনে দাঁড়িয়ে রিমিশা হাসি মুখে ফুচকাওয়ালার দিকে তাকিয়ে বলল, মামা, মিষ্টি টক দিয়ে 3 প্লেট ফুচকা দেন। কথাটা শুনে আহিল বিস্ময়ের চোখ বড় বড় করে তাকিয়ে রইল। 3 প্লেট? রিমিশা কোনো উত্তর না দিয়ে শুধু ঠোঁটের কোণেই দুষ্ট একটা হাসি ফুটিয়ে দিল। সেই হাসিতে ছিল একটা সরলতা, আদরে জেদ আর শিশুসুলভ আনন্দ।